স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হবে আজ। কাল থেকে কার্যকর হবে নতুন বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি। 6 জুন জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। বড় কোনো পরিবর্তন ছাড়াই তা পাশ হতে যাচ্ছে। আজ সকাল 11টার সংসদের অধিবেশন শুরু হয়। 2024-2025 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়মুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিগুলোর উপর ভোট গ্রহণ চলছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের সময় বাড়াই দেন। আমি বলছি এই কারণে অঞ্চল ভিত্তিক এনটিআরসির এই বিষয়গুলো অঞ্চল ভিত্তিক করা যায় কিনা। যারা পার্বত্য চট্টগ্রামে আরো খারাপ অবস্থা, পার্বত্য চট্টগ্রামে কেউ যেতেই চায় না, সেখানে বিশেষভাবে এনটিআরসির অধীনেই হোক, কিন্তু সেখানে বিশেষ বিবেচনায় ওই অঞ্চলের ছাত্ররাই যাতে ওখানে শিক্ষকতার নিয়োগ পায়, সেটি করা যায় কিনা সেটি বিবেচনা করতে হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে যাতে আমরা সময় বরিশালের মানুষ, পটুয়াখালীর মানুষ কেউ রংপুরে গিয়ে সুবিধা করতে পারবে না, রংপুরের মানুষ এসে সিলেটের মানুষ এসে বরিশালে অ্যাডজাস্ট করতে পারবে না। সেই কারণে অঞ্চল ভিত্তিক মানুষের প্রায়োরিটিটা অর্থাৎ চাহিদাপত্র সেভাবে তৈরি করে নিয়োগ দিলে এটি কার্যকর হবে। যে শূন্য পদগুলো আছে, মাননীয় স্পিকার একটু সময় দিন, মাননীয় স্পিকার সময় দিন, যেই শূন্য পদগুলো আছে দ্রুত সেই শূন্য পদে নিয়োগ দিতে হবে। লাস্ট বক্তৃতায় আমি বলেছিলাম, আমার বাজেট বক্তৃতায়, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল কলেজকে সরকারি করে দিয়েছেন। সেইখানে জি এক মিনিট শেষ করছি, আরেকটা মিনিট শেষ করে এক মিনিট, সেখানে নিয়োগ দেওয়া, পাশাপাশি শিক্ষা অফিসারের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া। আরেকটা কথা মাননীয় স্পিকার, বিগত 100 বছরে যখন মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন দিবুমণি আপা এবং নোবেল সাহেব ছিলেন প্রতিমন্ত্রী, হাইকোর্ট এমপিদেরকে সভাপতি হতে বারণ করলেন, বারবার বলেছিলেন, এমপি সাহেবরা প্রশ্ন তুলেছিলেন, দিবুমণি আপা বলেছিলেন শিক্ষামন্ত্রী আমরা মামলা করব, হাইকোর্টে মামলার এগেনস্টে আপিল করব, কি করব। আসলে অপমান সবাই এমপিদের করে, সবাই কেন এমপিদের অসম্মান করতে খুব উৎসাহ বোধ করেন, অর্থাৎ উপরস্তরের মানুষগুলো নিচের মানুষকে পরিহাস করতে ভালোবাসেন। আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যেই হাইকোর্টের অর্ডারটা আছে এমপিরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কি বলে সভাপতি হতে পারবেন না, তার এগেনস্টে আদৌ কি তিনি আপিল করেছেন কিনা আজকে তিনি। সিলেট বিভাগ বাদে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় শুরু হয় 3 ঘন্টার এই পরীক্ষা। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে প্রকাশ করবে শিক্ষা বোর্ড। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। 24 ঘন্টায় কাউনিয়া পয়েন্টে পানি 10 সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে ডুবে গেছে নদী তীরবর্তী চর ও নিচু এলাকার অনেক রাস্তা ও ফসলের ক্ষেত। পানি বাড়তে থাকায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ এবং উলিপুর উপজেলার থেতরাই, দলদলিয়া ও বজরা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তিস্তার ভাঙন। রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারি আবু মোহাম্মদ ফয়সাল ও তার 14 স্বজনের 87টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই কর্মকর্তার বিলাসবহুল ফ্ল্যাটসহ জ্ঞাত আয় বহির্ভূত অনেক সম্পদ রয়েছে। এর পরিমাণ 1000 কোটি টাকার মতো বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। রাজধানীর বেইলি রোডের রূপায়ণ স্বপ্ন নিলয় অভিজাত এলাকার এই ভবনের 2350 বর্গ ফুটের এক একটি ফ্ল্যাটের দাম 5 কোটি টাকা। এখানে থাকেন এনবিআর কর্মকর্তা কাজী আবু মোহাম্মদ ফয়সাল। পরিবার নিয়ে উঠেছেন 1.5 থেকে 2 বছর আগে। এক সপ্তাহ ধরে তো উনি থাকেন, এই কর্তৃপক্ষ লোকজন বলা বলি করতেছে আর কি। আমরা তো আর ফ্ল্যাটে যাই না, আর ওই ওনাদের সাথে আমাদের। কত নম্বর ফ্ল্যাট? এটা হলো I10। উনি কি পুরো ফ্যামিলি নিয়ে এখানে থাকতেন? জি, ফ্যামিলি নিয়ে। এর আগে ছিলেন বেইলি রোড এলাকার আরেকটি বিলাসবহুল ভবনে, ছিলেন বছর 3।
এই জায়গায় থাকতো আর কি, 2 বছর আগে চলে গেছে। এনবিআর কর্মকর্তা কাজী আবু মোহাম্মদ ফয়সাল, তার স্ত্রী, শ্বশুর শাশুড়ি সহ 14 আত্মীয়ের নামে পাওয়া গেছে 87টি ব্যাংক হিসাব। এতে রয়েছে 6 কোটি টাকার বেশি। নারায়ণগঞ্জে এই কর্মকর্তার রয়েছে প্লট, ফ্ল্যাট। দুদকের আইনজীবী দিলেন আরও চমকপ্রদ তথ্য। অপরাধলব্ধ অর্থ বলে, সম্পদ বলে প্রতীয়মান হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাছে। তার কাছে যে ক্রেডিবল, বিশ্বাসযোগ্য ইনফরমেশনগুলো আছে তার কিছু বেশ সত্যতা পাওয়া যাচ্ছে। যেমন উনি বদলি বাণিজ্যের সঙ্গে ইনভলভ, উনি অর্থ আদায় করত, তারপরে ওনার বিভিন্ন অনিয়ম, প্রায় সব মিলে 1000 কোটি টাকা আত্মসাতের এলিগেশন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের টাকা যেসব স্বজনদের অ্যাকাউন্টে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থার কথা বলেন তিনি। আত্মীয় স্বজন যাদের নামে টাকা ট্রান্সফার করছে, অপরাধলব্ধ অর্থ যেখানে যাবে, যার কাছে যাবে, আইন বলছে উনিও আইনের আওতায় আসবে। কাজে সেদিকটিও কমিশন বিবেচনা করে দেখছি। কমিশনের অনুসন্ধানকারী দল যদি এই ধরনের ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায়, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। ফয়সাল ও তার 7 স্বজনের 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55 লাখ টাকা ফ্রিজ করা হয়েছে। এছাড়া এই কর্মকর্তার স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের কুতুবপুরের কলার সুনাম ছড়িয়ে পড়ছে সারা দেশে। হাটের দিন এলেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতি সপ্তাহে প্রায় 5 কোটি টাকার কলা বিক্রি হয় এই হাটে। তবে হাটে কোনো ব্যাংক না থাকায় প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে শনি, রবি, মঙ্গল ও বুধবার বসে কলার হাট। সাগর কলা, সবরি কলা, হিমসাগর, মিহির সাগর, G9 ও অমৃত সাগর সহ নানা জাতের কলা পাওয়া যায় এখানে। এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠা হাটটিতে প্রতি সপ্তাহে প্রায় 5 কোটি টাকার কলা বিক্রি হয়। প্রতি কাঁদি কলার দাম 150 থেকে 800 টাকা। কাঁদি স্বাদ ও মান ভেদে দাম ওঠানামা করে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসে, বাংলাদেশের অনেক জায়গা থেকে ব্যাপারে আসে। সেখানে কলা বেচে গেলাম 200 টাকায়, রং সাগরে 300 টাকা প্লাস খরচ আছে, কলা বেচে গেলাম 40 টাকা গাড়া। কলা আবাদ করছি, কপি কলাটা, হ্যাঁ মনে করুন 500 আবাদ করলে 250 কলা বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার কলা বেচাকেনা হলেও হাটে কোনো ব্যাংকের শাখা না থাকায় প্রতিনিয়ত আর্থিক লেনদেনের বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। এইখানে একটা ভালো সরকারি একটা ব্যাংক, সোনালী ব্যাংক না হয় জনতা ব্যাংক, যে জায়গায় মানুষ সুবিধা মতন টাকা পয়সা ব্যাপারে লেনদেন করিয়া কৃষকরা যাতে সুবিধা পায়। কলা চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিভিন্ন প্রশিক্ষণ সহ এবং অন্যান্য বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা কৃষকদেরকে এগুলি উদ্বুদ্ধ করতেছি যাতে কলার সঠিক ফলনটা কৃষক পায়। জেলায় চলতি মৌসুমে 4,880 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণরূপে প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে সংযুক্ত হবে বাকি 660 মেগাওয়াট বিদ্যুৎ। সে লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে এরই মধ্যে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। কেন্দ্রটিতে কাজ করছেন 4000 দেশি ও 1500 চীনা শ্রমিক। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এগিয়ে যাচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। স্টিম ব্লোয়িং মানে আসলে হচ্ছে যে আমাদের ফুল সিস্টেম রেডি। অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি। এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এরই মধ্যে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন এবং পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে। এটার এখন টেস্টিং কমিশনিং চলছে, সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। এই 400 কেভি লাইন দিয়ে আমাদের উৎপাদিত যে 1320 মেগাওয়াট পাওয়ারটা এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা
ট্রান্সমিট করব ন্যাশনাল গ্রিডে। আগামী মাসে ব্যাকফিট পাওয়ার পেলে সেপ্টেম্বরে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আমাদের প্রজেক্টের সার্বিক অগ্রগতি 86%, 86% কাজ আমরা অলরেডি সম্পন্ন করেছি। এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিং আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।